আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে ৭২ ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী ইউনিভার্সিটিতে পোষ্য কোটা বাতিল। খুলনা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৮। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি, চরম ভোগান্তিতে হতদরিদ্র মানুষ। এবং মানিকগঞ্জে দিন দিন বাড়ছে মধু চাষ। পৃষ্ঠপোষকতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহিন সরকার। মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে তিনি এই হুঁশিয়ারি দেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডার খবর পাওয়া যায়। এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেন। এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিল সহ ৩ দফা দাবিতে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ উপাচার্য ও কর্মকর্তা কর্মচারী সহ ২ শতাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকে। উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। প্রক্রিয়ার ভেতর দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা ২৪-২৫ যে শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আছে সেইটার আগে থেকেই এটা কার্যকর হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আমাদের ফার্দার আর কোনো কথাবার্তা থাকার প্রয়োজনই নাই। আমরা এখন থেকে ধরে নেওয়ার কিছু নাই। এটা অফিসিয়ালি মানে যেহেতু প্রেস রিলিজ দেওয়া হয়ে গেছে, সুতরাং আজকে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর পোষ্য কোটার কোনো ধরনের কোনো যৌক্তিকতা কিংবা কোনো স্ট্যান্ডিং নাই। খুলনা শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় ৮ জন আহত হয়। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আহত শিক্ষার্থীরা জানান, নগরীর শেখপাড়া সমাজসেবা অফিস থেকে শিববাড়ি মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ৮ জন আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ২ জন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাজার স্থিতিশীল রাখতে কয়েক লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, চালের দাম এমনভাবে স্থিতিশীল রাখা হবে যাতে কৃষকরাও ক্ষতিগ্রস্ত না হয়, আবার ভোক্তারাও দুর্ভোগে না পড়ে। বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় টিসিবির কার্ডধারীর সংখ্যা ১ কোটির উপরে ছিল, যা দলীয়করণের মাধ্যমে দেওয়া হয়েছিল। তথ্য উপাত্তের মাধ্যমে বাদ দিয়ে এই সংখ্যা ৫৬ লাখে নামিয়ে আনা হয়েছে। নতুন করে আরও ৬ লাখ কার্ড বিতরণ করা হবে বলেও এ সময় জানান বাণিজ্য উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত ৮:৩০টায় স্ত্রীকে সাথে নিয়ে সেনাপ্রধান বেগম জিয়ার গুলশানের বাসায় আসেন। সেনাপ্রধান এই সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত
মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান। কিছুদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। বিপর্যস্ত জনজীবন। শুক্রবার ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা বিভিন্ন অঞ্চল। বেশিরভাগ এলাকায় দেখা মিলছে না সূর্যের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবচেয়ে নাজুক অবস্থায় খেটে খাওয়া মানুষ আর ছিন্নমূল মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলে 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানায় আগামী রোববার পর্যন্ত এই আবহাওয়া অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী ও সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। এ সময় দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শৈত্যপ্রবাহ কতদিন থাকবে কি বলছে আবহাওয়াবিদরা, জানাবেন আমাদের। আপনাকে আসলে কি বলবো, শীতের যে অবস্থা রাজধানীতে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই শীতে এমনিতেই আজকে শুক্রবার, তারপর এমন শীত, মানুষজন আসলে একেবারেই কম বের হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একেবারেই কম এবং সকাল থেকে যে পরিমাণের কুয়াশা ছিল, আমরা অনেককে দেখেছি হেডলাইট জ্বালিয়ে তারা রাস্তায় চলাফেরা করছে। এবং আমি এখন এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছি। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে ঢাকার তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই 13.8 ডিগ্রি সেলসিয়াস হলেও আমাদের অনুভূত হচ্ছে যে অনেক শীত। আপনারা দেখতে পাচ্ছেন যে শৈত্যপ্রবাহ চলছে। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আবহাওয়া অফিসে আমরা গিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছে যে আর কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে আবহাওয়া অফিস থেকে একটা ব্রিফ করা হবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে এই শৈত্যপ্রবাহ, এই শীত রোববার পর্যন্ত থাকবে। তবে এই রোববারের পর এই শীত কিন্তু আরো বাড়তে পারে, এমন একটা সম্ভাবনা জানিয়েছে আমাদের আবহাওয়া অফিস। তবে এই সপ্তাহ পরে আবার শীতের প্রকোপ কিছুটা কমতে পারে। আমরা হয়তো আনুষ্ঠানিক ব্রিফিং হলে তারপর আপনাদেরকে জানাতে পারবো বিষয়টা। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই শীতের যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কিন্তু যারা দিন আনে দিন খায়, যারা দিন মজুর, যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কষ্টটা কিন্তু একদম চোখে পড়ার মতো। আমরা সড়কে দেখেছি যে তারা রাস্তার পাশে সামান্য কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছেন। কেউ কেউ আবার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন। এই দৃশ্যগুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো। আমরা তাদের সঙ্গেও আসলে কথা বলেছিলাম। আমরা যেমন আসলে যতটা গুছিয়ে শীতকে আসলে অনেকে আমরা উদযাপন করি, সেই উদযাপনটা কিন্তু আসলে তারা করতে পারেন। তাদের সেই কষ্টটাও আসলে একদম চোখে পড়ার মতো। এবং একই সাথে আজকে যেহেতু শুক্রবার, শুরুতেই যেমনটা বলছিলাম, সেই শুক্রবার হওয়ার কারণে আজকে সেই সূর্যের দেখাই এখন আমরা পেলাম না। এবং একই সাথে সূর্যের দেখা না পাওয়ার কারণে মানুষজনের মধ্যে কিন্তু আসলে সকালের সেই উত্তাপ তারা ঘুমিয়েই কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। রাজধানীতেও কিন্তু রাজধানীবাসী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু শীতের একটা অনুভূতি আসলে অনুভব হচ্ছে। তবে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের দুঃখটা আমাদের সবাইকে আসলে চিন্তায় ফেলাচ্ছে। এবং পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং হলে আমরা বাকি তথ্য জানিয়ে দিব। মাজহারুল, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে দিন দিন বাড়ছে মধুর চাষ। এবছর জেলার প্রায় 2 লাখ কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে এই মধু বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মানিকগঞ্জের ফসলের মাঠ জুড়ে সর্ষে ফুল থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। ক্ষেতের পাশে বসানো বাক্স থেকে 4 থেকে 5 দিন পর পর সংগ্রহ করা হয় মধু। এসব বাক্স থেকে প্রতি সপ্তাহে 1.5 থেকে 2 কেজি করে মধু পাওয়া যায়। পরে তা বাজারজাত করা হয়। মানিকগঞ্জের 7টি উপজেলাতেই সরিষার আবাদ হয়। কৃষকরা বলছেন, মৌ চাষের কারণে পরাগায়ন বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন 25 থেকে 30% বেড়ে যায়। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ মধু। ভালো, আমরা ওখান থেকে ট্রাই করে আসছি, যথেষ্ট ভালো আর কি।
কারণ যতটা এক্সপেক্ট করছি তার থেকেও ভালো। আমরা 12,000 টাকা মন খুচরা ধরে 12,000 টাকা 10,000 টাকা মন বিক্রি করি, তাতে এভারেজে আমাকে প্রায় 5-6 লাখ টাকার কাছাকাছি আসে। গত বছর নিয়েছি, ভালো একটা মানে গুণগত মানসম্পন্ন মধু পেয়েছি, তাই এই বছর আবার আসলাম। তবে গত বছরের তুলনায় কিছুটা একটু দাম বৃদ্ধি পেয়েছে। গত বছর যেমন আমরা 300 টাকাতে নিয়েছি, এই বছর নিতে হচ্ছে 350 টাকাতে। আসলাম এখানে, সরাসরি আমার সামনে চাক থেকে বের করলো, মেশিনে দিয়ে বের করলো, করে আমার এই যে দিয়ে দিল, আমি নিয়ে যাব। আমার এখানকার মধ্যে ভালো লাগে। কালেকশন করার পরে বিভিন্ন পাইকার আছে আমাদের, খুচরা কাস্টমার, তাদের কাছে পাঠিয়ে দিই এবং আমরা নিজেদের স্পটে কিছু বিক্রি করি। সরকারি সহযোগিতা পেলে এই মধু স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। মধু শিল্পের সাথে যারা জড়িত তাদের সাথে নিয়ে আমরা মোয়ালদের সরাসরি একটা সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেন তারা তাদের উৎপাদিত মধুর ন্যায্য মূল্যটা পেতে পারে। জেলা কৃষি অফিস জানায়, এবছর এই অঞ্চলে 120 জন চাষী প্রায় 12,000 মৌ বাক্স বসিয়েছেন, যা থেকে মধু আসতে পারে 4.5 কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আদিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে যশোরে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা এবং আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আজ মাহফিলের শেষ দিন। যশোর থেকে তামান্না ফারজানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে অংশ নিয়ে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেশের শান্তি প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি। আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা, আমরা মুসলমান, আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই। পরে মাহফিলে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা ও আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আগামীতে যেন শুধু ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা মাজলুম আছি, এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায়, আর কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলে। যে সমস্ত আলেমরা জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করেছে, তাদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী ফেব্রুয়ারির মধ্যে সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম পুরোদমে ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আমদানি রপ্তানি সার্টিফিকেশন, তথ্য উপাত্ত দাখিলের অনলাইন প্ল্যাটফর্ম সিঙ্গেল উইন্ডোর সফট উদ্বোধনী অনুষ্ঠানে এই তাগিদ দেন উপদেষ্টা। এ সময়ের মধ্যে এই কার্যক্রম বাস্তবায়ন না হলে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন উপদেষ্টা। এ সময় এই উদ্যোগকে পরিবেশ বান্ধব বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশের আমদানি রপ্তানি কার্যক্রম, সার্টিফিকেশন প্রাপ্তি সহ আনুষঙ্গিক সব কাজ শতভাগ অনলাইনের মাধ্যমে করতে 2016 সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় সিঙ্গেল উইন্ডো প্রকল্পের কাজ শুরু করেন এনবিআর। আপনার আগামী ফেব্রুয়ারি থেকে কোনো কাগজপত্র ব্যবহার করবেন, সব অনলাইন। মার্চ থেকে শুরু করেন। না হলে আপনার বলেন যে না হলে কি করবেন, আমার কাছে কিছু অস্ত্র আছে অর্থ উপদেষ্টা হিসাবে, এইটা না হয় ইউজ করতে আমি চাইবো। আই ইউজ সাম অফ মাই ক্লাউড অর সাম অফ মাই ইনস্ট্রুমেন্ট ইন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এবারে পার্টেক্স খেলার খবর। প্রথম জয়ের মিশনে বিপিএল এ আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে 40 রানে হারে সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি দলটি। দ্বিতীয় খেলায় দুর্দান্ত রাজশাহী 7 উইকেটে পরাজিত করে ঢাকা ক্যাপিটালসকে। 2 ম্যাচ খেলে এখনো জয় না পাওয়া একমাত্র দল ঢাকা। লিটন দাসের বাজে পারফরম্যান্সও দলের দুশ্চিন্তার অন্যতম কারণ। অন্যদিকে খুলনা টাইগার্স নিজেদের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে হারিয়েছে 7 উইকেটে। সন্ধ্যা 7:30টায় মিরপুরে মুখোমুখি হবে 2 দল। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্যে রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের সর্বশেষ 5 ম্যাচে 3টিতে জয় পায় লা ব্লাঙ্কোরা। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থেকে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। 50 সাক্ষাতে 27টিতে জিতেছে ভিনিসিয়াস জুনিয়ররা, আর ভ্যালেন্সিয়ার জয় 10টিতে। এছাড়া শেষ 9 মুখোমুখিতে রিয়ালের বিপক্ষে 6টিতেই পরাজিত হয় তারা। রাত 2টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে রোডম্যাপ দিতে উপাচার্যকে 72 ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী ইউনিভার্সিটিতে পোষ্য কোটা বাতিল। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলে 8.3 ডিগ্রি। চরম ভোগান্তিতে হতদরিদ্র মানুষ। এবং মানিকগঞ্জে দিন দিন বাড়ছে মধু চাষ। পৃষ্ঠপোষকতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।